মনস্টার। হ্যাঁ, আজকের গল্পটা এমনই এক মানুষরূপী মনস্টারকে নিয়ে, যার কাছে মৃত্যু মানে কোনো মজার খেলা বা কোনো নতুন শিকার। আর ঘটনাক্রমে এই নির্দয় সাইকো খুনির সাথে এমন একটা মেয়ের সংঘর্ষ হয় যে বাকি 10টা সাধারণ মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু একমাত্র প্রিয়জনের খুনের বদলা নিতে যখন মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী সে মেয়েটি নিজেও মনস্টারে পরিণত হয়, তখন কেমন হবে? আর ঠিক এমনই একটা শ্বাসরুদ্ধকর প্রতিশোধের গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে মনস্টার নামের এই দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভিটি, যেটি মুক্তি পেয়েছিল 2014 সালে। এর IMDb রেটিংস 10-এর মধ্যে 6.4 এবং এতে পরিচালক হিসেবে কাজ করেছেন ওয়াং ইন হো। তো আর কথা না বাড়িয়ে মুভি গপশপের আমি প্রিয়াং শুরু করতে যাচ্ছি মনস্টার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা বক্সুন নামে একটা মেয়েকে দেখি যে বাজারে সবজি বিক্রি করছে, এবং সেই হচ্ছে এই গল্পের মূল চরিত্র। তো বক্সুন যখন একদম ছোট ছিল তখন সে একদিন মায়ের কোল থেকে পড়ে যাওয়াতে তার মাথায় বেশ আঘাত লাগে। এতে ব্রেন ইনজুরির কারণে সে কিছুটা মেন্টালি অ্যাবনর্মাল হয়ে পড়ে। তাই পাড়া প্রতিবেশীদের কাছে সে খানিকটা পাগল হিসেবেই পরিচিত। তার সাথে কেউ তেড়িবিড়ি করলেই সে কোনো কিছুর তোয়াক্কা না করে তাদের উপর হামলা চালিয়ে দিত। কিন্তু সে যাই হোক না কেন, বক্সুন কিন্তু তার ছোট বোন ইউনজুংকে ভীষণ ভালোবাসে। তার জীবনের লক্ষ্যই হচ্ছে ইউনজুংকে ভালো কলেজে পড়ানো, আর এজন্যই সে দিনরাত কষ্ট করে টাকা জমায়। তো পরবর্তী দৃশ্যে ইকসাং নামে একজনকে দেখানো হয়। সে জিউন নামে এক ধনী ব্যবসায়ীর সাথে মিটিং করছিল, যে সম্পর্কে তার আপন মামা। জিউন বলে যে তার ফ্যাক্টরিতে বেতন বাড়ানোর জন্য কিছুদিন আগে একটা মেয়ে ওয়ার্কার বেশ ঝামেলা করছিল, এমনকি সে তার বিরুদ্ধে বাকি কর্মচারীদেরও খেপিয়ে তোলে। তাই জিউন একদিন সে মেয়েটাকে বোঝানোর জন্য তার অফিসে ডেকে নিয়ে আসেন, কিন্তু মেয়েটা তার সাথে কিছুতেই আপোষ করতে রাজি হচ্ছিল না। তাই সে রাগ সামলাতে না পেরে মেয়েটাকে বেশ কয়েকটি চড় মারে। আর এই ঘটনাগুলোই মেয়েটা লুকিয়ে তার ফোনে ভিডিও করে নিয়েছিল। এখন সে এই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে $3 লাখ দাবি করছে। তো মেয়েটাকে টাকাগুলো দিয়ে সে ফোনটা এনে দেওয়ার জন্যই জিউন তার ভাগ্নে ইকসাংকে দায়িত্ব দেয়। এরপরে সে ইকসাংকে তার ছোট ভাই তেসুর কথা জিজ্ঞেস করলে তখন ফ্ল্যাশব্যাকে ইকসাং আর তেসুকের ছোটবেলার একটা সিন দেখানো হয়, যেখানে ইকসাং প্রতিদিন তার মাতাল বাবার হাতে নির্যাতিত হতো। এভাবেই একদিন সে রক্তাক্ত অবস্থায় যখন চিলে কোঠায় লুকিয়েছিল, তখন তার ছোট ভাই তেসু তার কাছে আসে আর বলে, আমি যদি এই শয়তানটাকে মেরে ফেলি তাহলে তুমি কি আমার সাথে খেলা করবে? এতে স্বাভাবিকভাবেই ইকসাং তার কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে সামনে থেকে দূর হতে বলে। কিন্তু এর খানিক বাদেই ইকসাং এর কানে ভেসে আসে তার বাবার আর্তচিৎকার। তখন তেসু বলে, তোমার আর কোনো ভয় নেই, এখন থেকে তুমি আমার সাথেই খেলবে। এই সময় ইকসাং তার সামনে একটা বিষের বোতল দেখতে পেলে তার আর বুঝতে বাকি থাকে না যে তেসুই বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তো এরপরে সিন চেঞ্জ হয়ে বর্তমানে চলে আসলে সেই তেসুকেই দেখানো হয়, যে গভীর রাতে নির্জন সুনসান জঙ্গলের মাঝখানে অবস্থিত একটা ঘরে মাটির পাত্র তৈরি করছিল। এরপর সে নিজেই ট্যাটু মেশিন দিয়ে তার শরীরে কাটাকাটি শুরু করলে তখন আর কোনো সন্দেহ থাকে না যে এই তেসুই হচ্ছে আমাদের সাইকো সিরিয়াল কিলার। অন্যদিকে ইকসাং সেই $3 লাখ মেয়েটাকে না দিয়ে উল্টো তার নিজের লোন পরিশোধ করে, কারণ তার অর্থনৈতিক অবস্থা একদমই বাজে ছিল। তো যাই হোক, সে তার ছোট ভাই তেসুকে কল করে একটা বারে আসতে বললে তারা দুজনে সেখানে একত্র হয়। ইকসাং বলে, একটা মেয়ে টাকার জন্য বিভিন্ন ছেলেদের সাথে অন্তরঙ্গ অবস্থায় তার ফোন দিয়ে গোপনে ভিডিও করে তাদেরকে ব্ল্যাকমেল করছে, আর সেই ফোনটা এনে দেওয়ার দায়িত্ব দিতেই সে তেসুকে এখানে ডেকে এনেছে। এতে তেসু বলে 5 বছর ধরে ইকসাং তার সাথে কোনো যোগাযোগ রাখেনি, এমনকি বাসার ঠিকানা থেকে শুরু করে ফোনের নাম্বার পর্যন্ত সে চেঞ্জ করে নিয়েছে। আর সেই কিনা আজ হঠাৎ কল করে তাকে ডেকে এনেছে শুধুমাত্র এই কাজের কথা বলার জন্য। তার এই কথাই ইকসাং বেশ ঘাবড়ে যায়। এতে সে ভয় পেয়ে বলে এমনটা করার জন্য সে খুবই দুঃখিত। তো এই সময় তাদের পাশে একটা টেবিলে দুজন অনেক জোরে জোরে কথা বলছিল। ইকসাং এতে বেশ বিরক্ত হলে তখন তেসু চিৎকার করে তাদেরকে চুপ থাকতে বলে। এতে সেই লোকটা তার সাথে ঝগড়া করতে আসলে তেসু তখন চোখের পলকেই তার হাতে থাকা সেই চপস্টিক দিয়েই লোকটাকে মেরে ফেলে। হ্যাঁ, চপস্টিক দিয়েই। আর সেই সাথে লোকটার সঙ্গে থাকা মেয়েটাকেও। এরপর যেন কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে সে ইকসাং এর কাছে মায়ের খবর জিজ্ঞেস করে এবং মায়ের জন্য ভিটামিন কিনতে বলে সে তার হাতে কিছু টাকাও তুলে দেয়।
তো এরপরই সিন চেঞ্জ হলে আমরা নারী নামে একটা ছোট মেয়েকে দেখি, যে তার বড় বোনের সাথে এই বাড়িতেই থাকে। আর এই মহিলা মানে তাদের বাড়ির মালিক ভাড়া চাইতেই তার বোনকেই খুঁজছিল। সে বলে কয়েকদিনের মধ্যেই যদি তারা বকেয়া ভাড়া দিতে না পারে তাহলে তাদেরকে এখান থেকে বের করে দেয়া হবে। এরপর মহিলা চলে যেতেই নারী এই খবরটা তার বোন ইউনহিকে সেটা জানিয়ে দেয়। আর এই ইউনহি হচ্ছে সেই মেয়েটা যে টাকার জন্য জিউনকে ব্ল্যাকমেল করছিল। তো সে নারীকে বলে যে চিন্তার কোনো কারণ নেই, কারণ খুব শীঘ্রই আমাদের একটা নতুন ঘর হবে। আর ঠিক তখনই গেটের শব্দ হলে ইউনহি সেটা চেক করার জন্য বাইরে আসে। এরপর সে গেট খুলতেই আমরা তখন দেখতে পাই তেসুকে। সে তার ভাই ইকসাং এর কথা মতো সে ফোনটা নিতেই এখানে এসেছে। তখন তেসু তার কাছে ফোন চাইলে ইউনহি বলে আগে টাকা তারপরে এই ফোন। তো তেসু যেহেতু এখানে টাকার কথা জানতো না, তাই সে বলে যে তার কাছে কোনো টাকা নেই। এটা শুনে ইউনহি কিছুটা অবাক হয়ে বলে জিউন কি আমাকে এতটাই বোকা পেয়েছে যে সে মনে করছে টাকা ছাড়াই সে ফোনটা পেয়ে যাবে। তো সে রেগে গিয়ে তখনই তেসুকের মুখের উপর গেটের দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু তাতে কি, তেসু এক লাফ দিয়েই সে দেয়াল পেরিয়ে ভেতরে চলে আসে। এদিকে নারী তখন কিচেনে কাজ করছিল। এই সময় তার কানে একটা শব্দ আসলে সে দরজাটা খুলতেই দেখে যে তার সামনে তেসু দাঁড়িয়ে আছে, আর পাশেই তার বোন ইউনহি পড়ে আছে মৃত অবস্থায়। এরপর সিনটা সেখানে কাট হলে আমরা তেসুকে ড্রাইভ করতে দেখি। সে ইকসাংকে ফোন দিয়ে টাকার কথা জিজ্ঞেস করে, কারণ সে বুঝে গিয়েছে যে ইকসাং আসলে টাকাগুলো নিয়ে তাকে দিয়েই ফ্রিতে কাজ করিয়ে নিয়েছে। তখন ইকসাং তার আর্থিক দুরবস্থার কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করে। এতে তেসু বলে যে তার কারণেই আজ তাকে ঝামেলায় পড়তে হয়েছে। তো সে তার জন্য অপেক্ষায় থাকবে জানিয়ে সে ফোনটা কেটে দেয়। এরপর সে তার বাসায় পৌঁছে গেলে আমরা দেখি যে সে নারীকেও তার সাথেই নিয়ে এসেছে। সে একটা ওয়াইনের বোতল বের করে তাকে বলে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। এই গ্লাসের ড্রিঙ্ক শেষ হতে যতক্ষণ টাইম লাগবে সেই সময়ের ভেতর তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে, কিন্তু এরপর সে যদি ধরা পড়ে যায় তাহলে তাকে মরতে হবে। আর সে যদি কারো কাছ থেকে সাহায্য চায় তাহলে তেসু তাদেরকেও শেষ করবে। এটা বলেই সে গ্লাসে ওয়াইন ঢালতে শুরু করলে নারী আর এক মুহূর্ত দেরি না করে তখনই প্রাণপণে দৌড়াতে শুরু করে। এদিকে বক্সুন আর ইউনজুং যখন রাতের খাবার খাচ্ছিল তখন ইউনজুং বলে আজ আমরা গরিব বলেই সবাই আমাদেরকে নিচু চোখে দেখে, তাই সে সিলভার সিটিতে পড়বে বলেই ঠিক করেছে। এরপর সে একটা ভালো চাকরি পেলেই তাদের আর কোনো কষ্টই থাকবে না। কিন্তু তাকে ছেড়ে ইউনজুং সিউলে পড়তে যাবে এটা শুনেই বক্সুন তখন কান্না করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে ভীষণ ঝগড়াও শুরু হয়। এদিকে নারী দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত এসে পড়ে তাদেরই ঘরে। তখন বক্সুন আর ইউনজুং অবাক হয়ে ভাবে যে সে হয়তো পথ হারিয়েছে। তারা তাকে আদর করে খাবার খেতে দিয়ে জিজ্ঞেস করে যে সে কোথা থেকে এসেছে আর তার মা বাবাই বা কোথায়। কিন্তু নারী এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শুধু চুপচাপ কান্না করতে থাকে। যেহেতু তেসু তাকে আগেই সাবধান করে দিয়েছিল যে সে কারো কাছে সাহায্য চাইলেই সে তাদেরও মেরে ফেলবে। তো যাই হোক, বাকি রাতটুকু তারা নারীকে তাদের সাথেই রেখে দেয়। এরপর সকাল হলেই বক্সুন আর ইউনজুং তাকে নিয়ে পুলিশের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যেতেই ইউনজুং এর মনে পড়ে যে সে তার স্কুলের জিম ক্লাসের ড্রেস নিতেই ভুলে গিয়েছে। তাই সে বক্সুনকে সেটা এনে দেওয়ার জন্য বাসায় পাঠিয়ে দেয়। এরপর সে আর নারী আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকে। আর ঠিক তখনই সেই কুয়াশার মাঝে তেসুকে তাদের সামনে দাঁড়ানো দেখতে পেলে নারী প্রচন্ড ভয়ে শিউরে ওঠে। আর সেই সাথে সিনটা এখানে কাট হলে তখন বক্সুনকে দেখানো হয়। তো সে খানিক বাদে এসে দেখে যে মাটিতে ইউনজুং এর ব্যাগ পড়ে আছে, কিন্তু সেখানে কেউই নেই। আর এমন সময় পাশের জঙ্গল থেকে তার চিৎকার ভেসে আসলে বক্সুন তখন সেদিকেই ছুটে যায়। তো কিছু দূর দৌড়াতেই সে দেখে যে তেসু ইউনজুংকে গলা টিপে মেরে ফেলছে। এটা দেখে বক্সুন তখনই একটা পাথর তুলে নিয়ে তেসুর মাথায় আঘাত করে। এরপর সে ইউনজুংকে পিঠে তুলে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। এভাবে কিছু দূর দৌড়ানোর পর বক্সুন ভীষণ ক্লান্ত হয়ে পড়লে তখন সে তাকে একটা গাছের নিচে রাখে আর সাহায্য চাইতে সে গ্রামের দিকে ছুটে যায়। তখন এই ফাঁকে তেসু ইউনজুংকে খুঁজে বের করে। তো খানিক বাদে বক্সুন যখন পুলিশকে নিয়ে সেখানে আসে তখন সে দেখে যে ইউনজুং সেখানে নেই। সে পুলিশটাকে সবকিছু খুলে বলে, কিন্তু তার মাথায় একটু সমস্যা থাকার কারণে পুলিশ তার কথায় বিশ্বাস করছিল না। উল্টো সে তাকে নিয়ে মজা করছিল। তো পুলিশ বলে কালকের মধ্যে যদি ইউনজুং ফিরে না আসে তবেই তারা মিসিং রিপোর্ট ফাইল করবে, তার আগে নয়। এটা শুনে অসহায় বক্সুন তখন কি করবে কিছুই ভেবে পায় না। এদিকে ইকসাং তার ভাই তেসুকে খুন করতে ভাড়াটে খুনির খোঁজে এক গ্যাংস্টারের কাছে
আসে, কারণ সে তো এখন মহা টেনশনে। তার ভয় হচ্ছিল যে তেসু এবার হয়তো তাকেও মেরে ফেলবে। তো গ্যাংস্টার এই কাজের জন্য তাকে একটা লোক দেয়। তখন ইকসাং সেই লোকটাকে নিয়ে তেসুর সাথে দেখা করতে আসে আর বলে তাকে সেই ফোনটা ফেরত দিতে, যার জন্য জিউন তাকে $3 লাখ দিয়েছিল। তখন তেসু বলে যে সে মেয়েটাকে মানে ইউনহিকে মেরে ফেলেছে। এরপর সে পুরো ঘরে তল্লাশি চালিয়েও কোনো ফোন খুঁজে পায়নি। তবে সেই মেয়েটার একটা ছোট বোন আছে, কিন্তু সেও পালিয়ে গিয়েছে। এই ঘটনার কথা শুনে ইকসাং তো তখন প্রচন্ড রেগে ওঠে, কারণ ফোনটা এখন কোথায় আছে সেটা জানার আর কোনো উপায় নেই। তার উপর নারী যদি কাউকে কিছু বলে ফেলে তাহলে পুলিশ তাদের পেছনে লেগে যাবে। তখন তেসুকে খুন করার জন্য ইকসাং যে ভাড়াটে খুনিকে সাথে করে নিয়ে এসেছিল তাকে ইশারা করলে সে তেসুর উপর আক্রমণ করে বসে। এতে তাদের দুজনের মধ্যেই ভীষণ মারামারি শুরু হয়, যদিও তেসুর সাথে সেই খুনিটা তেমন একটা পেরে উঠছিল না। ইকসাং যখন দেখে যে তেসু তাকে প্রায় মেরেই ফেলেছে, তখন সে প্রচন্ড ভয়ে এক দৌড়ে তার গাড়িতে চলে আসে। কিন্তু পালানোর আগেই তেসু সেখানে পৌঁছে গেলে সে তাকে ধরে ফেলে। এরপর সে তাকে খুন করতে যাবেই, তখন তেসু আচমকা হেসে বলে, আরে ভয় পেও না, এসব বাদ দিয়ে চলো আমরা মায়ের কাছে গিয়ে আজ রাতের ডিনারটা সেরে আসি। যদিও ইকসাং এর তখন আতঙ্কে প্যান্ট খারাপ হওয়ার অবস্থা। তো যাই হোক, এরপর তারা দুজনেই মায়ের রেস্টুরেন্টে চলে আসে আর সেখানেই তারা তিনজন মিলে খাবার খেতে থাকে। তখন আলাপের মাঝখানে তেসু ভিটামিন কেনার জন্য তার মাকে আরো কিছু টাকা দেয়। মা এতে খুশি হয়ে বলে, তোমার মাটির পাত্রের ব্যবসা নিশ্চয় বেশ ভালোই চলছে, কারণ তেসু প্রায় সময় তার মায়ের জন্য টাকা পাঠিয়ে দিত। তখন তেসু বলে, মা তোমার কি মনে আছে ছোটবেলায় আমি টাকা চুরি করতাম ভেবে তুমি আমাকে প্রায় সময় রুমের ভেতর আটকে রাখতে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে টাকাগুলো সে কোনোদিন চুরি করেনি, বরং চুরি করত এই ইকসাংই। তো এটা বলেই তেসু সেখান থেকে তার বাসায় চলে আসে। আর তখনই আমরা বক্সুনের বোন ইউনজুংকে মৃত অবস্থায় দেখতে পাই। আসলে এই তেসু একজন ঠান্ডা মাথার দুর্ধর্ষ সিরিয়াল কিলার, তাই সে যাদেরকেই খুন করত তাদেরকে আগুনে পুড়িয়ে সেই ছাইগুলো মিশিয়ে মাটির পাত্র বানাতো। এরপর সেগুলোকে আবার তাদের নাম অনুযায়ী একদম সুন্দরভাবে সাজিয়ে রাখত, অনেকটা ট্রফি হিসেবে। এবং ইউনজুং এর সাথেও সে এটাই করে। এদিকে বক্সুন দিনরাত সেই জঙ্গলে ঘুরে ঘুরে ইউনজুংকে খুঁজতে থাকে। তো পরের দৃশ্যেই নারী বক্সুনের বাড়িতে ফিরে আসলে বক্সুন তার কাছে ইউনজুং কোথায় আছে সেটা জানতে চায়, আর তেসুর সাথে তার কি সম্পর্ক সেটাও জিজ্ঞেস করে। তখন নারী তাকে সবকিছু খুলে বলে যে সে তেসুর বাড়ি থেকে পালিয়ে সেদিন রাতে তাদের কাছে আশ্রয় নিয়েছিল, তাই পরের দিন সকালেই তারা সে বাড়িতে যাবে বলে ঠিক করে। এরপর সে গ্রামের এক বৃদ্ধ মহিলার কাছে আসে আর তেসুকে মারবে বলে সে তার কাছ থেকে কিছু বিষ কিনে নেয়। শুধু তাই নয়, বক্সুন ছুরি দিয়ে তাকে কিভাবে খুন করবে সেটারও প্র্যাকটিস করে। তো পরদিন সকালেই তারা পুরো দুস্তু রেডি হয়ে তেসুর বাড়ি খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক ঘোরাঘুরি করা সত্ত্বেও তারা কিছুতেই সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন বক্সুন হঠাৎ রেগে গিয়ে বেচারিকে মারতে শুরু করে আর বলে যে তোমার জন্যই আজ আমার বোনকে মরতে হয়েছে। তবে খানিক বাদেই সে তার ভুল বুঝতে পারে। তখন সে নারীকে জড়িয়ে ধরে তার সাথে এমনটা করার জন্য ক্ষমা চায়। তো এরপরে তারা কিছু দূর সামনে আগাতেই তেসুর বাড়িটাকে খুঁজে পায়। তখন বক্সুন নারীকে পাহারায় রেখে একটা জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর সে নিচের বেসমেন্টে চলে আসে, যেখানে তেসু তার বানানো সেই মাটির পাত্রগুলোকে সাজিয়ে রাখত। আর এই সময় বক্সুন সেখানে আগুনের চুল্লিটার ভেতর ইউনজুং এর নাম লেখা সে মাটির পাত্রটাকে দেখতে পায়। সে এটা নিতে যাবেই ঠিক তখনই তেসু সেখানে চলে আসলে নারী ছুটে গিয়ে তাকে সাবধান করে। এটা জেনে বক্সুন তখন তাড়াহুড়ো করে তেসুর পানির বোতলে সে বিষ মিশিয়ে দেয়। এরপর কোনো মতে সে তার নজর এড়িয়ে ভেতরে লুকিয়ে পড়ে। এদিকে ঘরে প্রবেশ করতেই তেসুর মনে কিন্তু সন্দেহ দেখা দেয়। সে চেক করতে জানালা খুলে বাইরে তাকায় আর সেখানে সে নারীকে দেখে ফেলে। তখন নারী দৌড়ে জঙ্গলের দিকে ছুটে যায় আর গাছের পাতা দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে তেসুর হাতে ধরা পড়ে যায়। সে নারীকে তার বেসমেন্টে নিয়ে আসে আর পুড়িয়ে মারার জন্য তাকে আগুনের চুল্লিতে বসিয়ে দেয়। এরপর তেসু আগুন জ্বালতে যাবেই তখন নারী বলে, প্লিজ আমাকে মেরো না, আমি জানি সেই ফোনটা কোথায় আছে। এটা শুনে তেসু তার ভাই ইকসাংকে কল করে জানিয়ে দেয় যে সে ফোনের লোকেশনটা পেয়ে গিয়েছে। এরপরে সে ফোনটা নিতে নারীকে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন নারী চালাকি করে তার কাছে থাকা একটা চুইংগামের কাগজে বক্সুনকে সেই ঠিকানাটা লিখে দেয়। তো পরের দৃশ্যে নারী আর তেসু একটা ট্রেন স্টেশনে আসে, যেখানে লকারে সে ফোনটা রাখা আছে। তো তেসু ফোনটা নেয়ার পর তার ভাই ইকসাংকে সেখানে ডেকে তাকে সেটা ফেরত দেয়। তখন তেসু তার সাথে ডিনার করতে চাইলে ইকসাং ব্যস্ততার অজুহাত দেখিয়ে বলে যে তার আজ অনেক কাজ আছে, ডিনার করার মতো তার মোটেও সময় নেই। কিন্তু তারপরও তেসু তাকে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও সে রাজি না হলে তখন তেসু রেগে
গিয়ে তার গাড়ির কাঁচ ভেঙে ফেলে। তাদের এই ফাইটিং এর মাঝে বক্সুন ও নারীকে খুঁজতে খুঁজতে সেখানেই পৌঁছে যায়। তখন তার ডাক শুনতে পেলে নারী সেদিকে ছুটে পালায়। এরপর তারা দুজনে মিলে দৌড়াতে শুরু করলে তেসু তখন তাদের পিছু নিয়ে ধাওয়া করতে থাকে। এই সময় রাস্তায় কয়েকজন আর্মি সদস্যদের দেখতে পেলে বক্সুনরা তাদের কাছে সাহায্য চায়। তখন তারা তেসুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তেসু সে বেচারাদেরকে মেরে টেরে সেখান থেকে পালিয়ে আসে, যেটা কিছুটা অযৌক্তিক বলে ধরে নেওয়া যায় যে এরা আসলে আর্মির কোনো সদস্য না, জাস্ট আর্মির ড্রেস পরে কস্টিউম পার্টিতে নাচানাচি করতে যাচ্ছে। তো যাই হোক, এদিকে ইকসাং সে ফোনে থাকা ভিডিওটা চেক করছিল যে সেদিন আসলে ঠিক কি ঘটেছে। কারণ সামান্য কয়েকটা চরের জন্য তার মামা জিউন সে মেয়েটাকে এতগুলো টাকা দেওয়ার ব্যাপারটা তার কাছে তেমন হজম হচ্ছিল না। আর তখন সে ভিডিওতে দেখে যে জিউন শুধু মেয়েটাকে চরই মারিনি, সে সাথে তাকে সেক্সুয়ালি অ্যাবিউজও করেছে। তো এটা দেখার পর সে জিউনকে কল করে বলে যে ফোনটা এখন তার কাছেই আছে, আর মেয়েটার সাথে সে আসলে কি করেছে সেটাও সে জেনে গিয়েছে। এবার সে জিউনকে উল্টো ব্ল্যাকমেল করার জন্য তার মায়ের রেস্টুরেন্টে এসে তাকে দেখা করতে বলে। এরপর সে মায়ের রেস্টুরেন্টে আসতেই দেখে যে সেই গ্যাংস্টার তার জন্য সেখানে অপেক্ষা করছে। তো সেদিন ইকসাং তেসুকে খুন করতে তার কাছ থেকে যে খুনিকে ভাড়া করে নিয়ে গিয়েছিল সে তার খবর জিজ্ঞেস করে। তখন ইকসাং তাকে সমস্ত ঘটনা খুলে বলে যে তেসুই তাকে খুন করেছে। কাজেই এরপর তারা সবাই মিলে তেসুকে খুন করবে বলে ঠিক করে নেয়। তো প্ল্যান মোতাবেক ইকসাং তার মাকে দিয়ে তেসুকে ফোন করিয়ে একসাথে ডিনার করার কথা বলে। তেসু তখন রাস্তাতে বক্সুনদের খুঁজছিল। মায়ের ফোন পাওয়াতে তেসু খুশি হয়ে বলে যে কাজ শেষ হলেই সে চলে আসবে। এদিকে বক্সুন আর নারী তখন তেসুর হাত থেকে বাঁচার জন্য পুলিশ স্টেশনের সন্ধান করছিল। আর এমন সময় তেসু তাদেরকে সেখানে দেখে ফেলে। তবে লাকিলি তারা পুলিশ স্টেশনের একদম কাছে পৌঁছে যাওয়াতে তখন কোনো মতে বেঁচে যায়। এরপর বক্সুন টয়লেটে যেতেই তেসু এই সুযোগে নারীকে নিয়ে সেখান থেকে চলে আসে। তো খানিক বাদেই বক্সুন যখন ফিরে এসে দেখে যে নারী সেখানে নেই, তখন সে পুলিশকে জিজ্ঞেস করলে তারা বলে যে নারী তার আঙ্কেলের সাথে বাসায় চলে গিয়েছে। তখন পুলিশ তাকে একটা ঠিকানা দেয় যেটা তেসুই বক্সুনকে দেওয়ার জন্য সেখানে রেখে গিয়েছিল। তো বক্সুন আর দেরি না করে তখনই সেই ঠিকানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে তেসু নারীকে নিয়ে মায়ের রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেখানে সেই গ্যাংস্টাররা তাকে খুন করার জন্য অপেক্ষা করছিল। তো খাবার খেতে খেতে মা তেসুকে বলে যখন তার বয়স মাত্র 5 বছর তখন কেউ একজন তাদের দরজাতে তাকে ফেলে গিয়েছিল, অর্থাৎ তেসু তার নিজের সন্তান নয়। মা আরো বলে যে সবাই তাকে তখন অনাথাশ্রমে দিতে চেয়েছিল, কিন্তু সে সবার অমতে গিয়ে তাকে নিজের সন্তান হিসেবে রেখে দেয়, যেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সে তো কখনো ভাবতে পারেনি যে এই সুন্দর চেহারার পেছনে আসলে একটা মনস্টার লুকিয়ে আছে। আর এই কারণেই ইকসাং আর মা শুরু থেকেই তেসুকে ভয় পেত, তাকে এড়িয়ে চলত। তবে তারা নিজেদের স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে তাকে ব্যবহার করত। এখানে তেসু একজন নির্দয় খুনি হলেও তাদের প্রতি তার ভালোবাসার কোনো কমতি ছিল না। এদিকে তেসুর পেছনে যে গ্যাংস্টাররা বসেছিল তারা সন্দেহজনকভাবে একদম চুপচাপ হয়ে পরিস্থিতি লক্ষ্য করছিল, যেটা দেখে তেসুর আর বুঝতে বাকি থাকে না যে তাকে খুন করতেই এখানে ডেকে নিয়ে আসা হয়েছে। অতএব সে তাদেরকে কোনো কিছু বুঝার সুযোগ না দিয়ে একদম আচমকা হামলা করে তাদের সবকটাকে শেষ করে। তো বিপদের গন্ধ পেয়ে ইকসাং আর মা এবার তেসুকে শান্ত করতে তাকে অনেক পাম্পট্টি দিতে থাকে যে সে অনেক ভালো এবং তারা তাকে অনেক ভালোবাসে। তাদের এই করুণ অবস্থা দেখে তখন তেসুর ভীষণ হাসি পায়। এমন সময় মৃত ভেবে সেখানে পড়ে থাকা সেই গ্যাংস্টার উঠে এসে তেসুর উপর হামলা করে আর তাকে প্রচন্ডভাবে মারতে থাকে। এরপরে ইকসাংরা তাকে দূরে কোথাও নিয়ে মাটিতে পুঁতে ফেলবে বলে তার গাড়িতে তোলে। তখনই তারা এর ভেতরে থাকা নারীকে দেখতে পায়। তো ইকসাং তাকেও শেষ করবে বলে সাথে করে নিতে চাইলে তখন মা এতে বাধা দেয়, কারণ সে নারীকে তার সাথেই রাখতে চাইছিল। এদিকে তাদের এই ঝগড়ার মাঝে তেসুর হুঁশ ফিরে আসলে সে গাড়ি থেকে নেমে ভেতরে চলে আসে। তখন তাকে দেখে সবাই আতঙ্কে চমকে ওঠে। তো মা এবারও কিছু পাম্পট্টি দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তেসু কোনো কথা না বলে সোজা অ্যাকশনে নেমে যায়। সে একে একে তাদের সবাইকে মারতে শুরু করে। এরপর সবার শেষে তেসু যখন নারীকে গলা টিপে মেরে ফেলছিল তখন বক্সুন সেখানে পৌঁছে যায়। সে তার ছুরিটা নিয়ে সোজা তেসুর পেটে বসিয়ে দিলে তেসু তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর বক্সুন নারীর নিথর দেহ জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে তেসু তার পেট থেকে সে ছুরিটা বের করে আবারও উঠে দাঁড়ায়। এটা দেখে বক্সুন তখন রাগে পাগল হয়ে গেলে সে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যেই ভীষণ মারামারি শুরু হয়। তখন এক পর্যায়ে বক্সুন তেসুকের গলা টিপে তার শ্বাসরোধ করতে থাকে। সে নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত বক্সুনের হাতেই তার মৃত্যু ঘটে।
এরপরই নারীর হুঁশ ফিরে আসলে তাকে জীবিত দেখে বক্সুন তো খুশিতে ফেটে পড়ে। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বক্সুন নারীকে বলে, আজ থেকে তুমি আমার ছোট বোন, তাই আমরা একসাথেই থাকবো। এমন সময় জিউনও তার ফোনটা নেয়ার জন্য সেখানে পৌঁছে যায়। তখন চারপাশে এতগুলো লাশ পড়ে থাকতে দেখে সে চমকে ওঠে। তো সে বক্সুনকে ইকসাং এর পকেট থেকে সে ফোনটা এনে দিতে বললে বক্সুন সেটা তাকে এনে দেয়। এরপর জিউন আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে সোজা কেটে পড়ে। তো পরের দৃশ্যেই দেখানো হয় নারী আর বক্সুন এখন একসাথেই মহা আনন্দে আছে। তেসু তাদের দুজনের কাছ থেকেই তাদের একমাত্র আপনজনকে কেড়ে নিলেও এখন তারাই একে অপরের আপনজন। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে এই মনস্টার মুভিটির। তো এই ছিল মুভিটির বিস্তারিত। এখন আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।